দল তাই বিরোধী দল। বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যে সরকারি দল বিরোধী দল মিলে মন্ত্রণালয়ে ভাগাভাগি হয়েছে। আবার বিরোধী দল নিজের নেত্রী বা নেতা কে হবেন সেটা সিদ্ধান্ত সরকারি দলের নেতার উপর ছেড়ে দিয়েছে। এইরকম বিরোধী দলও আমরা সংসদে দেখেছি। এইটা একটা বিরোধী দলের ধরন ছিল। আর একটা ছিল বিরোধী দল ফাইল ছোড়াছুড়ি করবে, ভায়োলেন্ট অনেক আচরণ সংসদের ভিতরে করবে, সংসদের আবহাওয়া উত্তপ্ত করবে, তারপরে রাগ করে বের হয়ে আসবে। 112 দিন, 22 দিন, 96 দিন সংসদের বাইরে থাকবে। এই দুইটা নেচারই বাংলাদেশ দেখে অভ্যস্ত হয়ে আসছে। আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না, এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। তা আপনারা হয়তো ওই দুইটাই দেখতে পাচ্ছেন না, অতীতের যে ঐতিহ্য। এই জন্য কারো কারো কাছে মনে হতে পারে যে এটা কোন ধরনের বিরোধী দল, এটা কোন ধরনের পার্লামেন্ট। আমাদের পজিশন আমরা প্রথম দিনই ক্লিয়ার করেছি, উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল। আমরা এই দুই জিনিসের বাইরে যাব না। আরেকটা বিষয় হচ্ছে, সংসদে কথা বলার অধিকার বিরোধী দল বা সরকারি দলের সকল সদস্যদের আছে, কিন্তু এর নিয়ন্ত্রণটা হচ্ছে মাননীয় স্পিকারের হাতে। তিনি যাকে যতটুকু অ্যালাউ করেন তিনি ততটুকুই কথা বলার সুযোগ পান। সংসদে আমরা কিছু নোটিশ মুভ করেছি, আপনারা দেখেছেন। আমাদের প্রথম নোটিশটা ছিল রিফর্মের জন্য মানুষ যে রেফারেন্ডামে ভোট দিল, এটার অধিবেশন আহ্বান করা। সেটা নিয়ে সংসদের ভিতরে আমরা আমাদের যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরেছি। দেশবাসী এটাকে আমাদের দৃষ্টিতে অভিনন্দন করেছে, জানিয়েছে। কারণ এর বাইরে গিয়ে দেশের কোনো বিজ্ঞ মানুষ একটা কথাও বলেনি। সবাই বলেছে জনরায়কে মেনে নেওয়া উচিত। কেন মেনে নেওয়া হয়? এরপরে আপনারা দেখেছেন ব্যাংক ইস্যুতে আমরা কথা বলেছি, এটাও জনস্বার্থে বলেছি। আমাদের ভঙ্গুর অর্থনীতির দুই অঙ্গর দুইটাই বিধ্বস্ত, একটা স্টক মার্কেট আর একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। স্টক মার্কেট একদম মাটির সাথে মিশে গেছে। এই দেশে এখন স্টক মার্কেট নিয়ে কেউ কোনো কথাই বলে না। আর ব্যাংকের যা হাড্ডি ছিল এইটাও এখন গুঁড়া হওয়ার উপক্রম। এ নিয়ে আমরা সংসদের ভিতরে জনগণের পক্ষে কথা বলেছি। আমরা আরও নোটিশ দিয়েছিলাম। থার্ড একটা নোটিশ কি ছিল? হ্যাঁ, প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে। সেখানে আলহামদুলিল্লাহ সরকারি দল বিরোধী দল সবাই খুব গঠনমূলক আলোচনা করেছে। কিন্তু এটা যদি আলোচনায় সীমাবদ্ধ হয়ে যায়, যদি এক্সিকিউশনে না যায় সেখানকার বক্তব্যগুলো, তাহলে এ দিয়ে প্রবাসীদের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা সুনির্দিষ্টভাবে একটা সংসদীয় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত আমরা জানতে পারি। আমরা মনে করি যে এই ফর্মের একটা বডি যদি গঠন করা হয়, তাহলে প্রবাসীরা উপকৃত হওয়ার মানে হচ্ছে দেশ উপকৃত। তাদেরকে মূল্যায়ন করলে তারাও দেশকে সব কিছু উজাড় করে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক, এটা তাদের পাওনা। তা আমরা সেই অপেক্ষায় আছি। আর একটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিং, এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উদ্যোগ করেন। তিনি বলছেন আমি উদ্যোগ করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয়। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে
জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময় 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকার, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। এখানে কারো প্রশংসা করতে আমরা আসিনি, আমরা এসেছি জনগণের পক্ষে কথা বলতে। সেই জনগণের পক্ষের কথা বলাটা যেন এখানে সরকারি দলও বলুক, বিরোধী দলও বলুক, তারপরে জাজ হচ্ছে এই দেশের জনগণ, তারা বিচার করবে কোনটা বেশি জাস্টিফাইড। যেটা বেশি জাস্টিফাইড সেটাকেই তারা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। সংসদীয় রাজনীতিতে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয় তাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত একটা কনক্লুশনে যাবে। তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে। এই জায়গায় বাজেট পেশ হয়েছে, গতকালকে সম্পূরক বাজেট পাশ হয়েছে। এখানে 90 বিধিতে না আছে, যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। হ্যাঁ, 56,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন। আমরা হয়তো বা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। সেরকম সাপোর্ট 2/3 মেজরিটি আছে, হয়ে যাচ্ছে। আমাদের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বলেছেন। আমরা এখন পর্যালোচনা করতে পারি, কিন্তু এটা তো অর্থহীন। আমরা বাজেট বক্তৃতা ইনশাল্লাহ এই বিষয়গুলো আনব। এই শেষের দিকে যে টাকা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেট হতে লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছুর মিল নাই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব। মানা না মানা সংসদের কাজ, কিন্তু আমাদের প্রস্তাবগুলো আমরা তুলে ধরবো। আর একটা বিষয়, আমাদের দেশে জুন জুলাই আগস্ট এই সময়গুলো বা মে মাস থেকেই বর্ষা শুরু হয়েছে। বর্ষার সময় এসে যে কাজগুলো হয় এগুলো কোনো মান থাকে না। একদিকে তাড়াহুড়া, লুটপাটের মানসিকতা, আর একদিকে মিনিমাম কোনো মান মেনটেন করা সম্ভব হয় না। এই কাজগুলো যদি গিয়ে ড্রাই সিজনে হয়, তাও কিছুটা মান পাওয়া যায়। আমাদের সুস্পষ্ট প্রস্তাব থাকবে, আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটা যেন অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এখন যেটা জুলাই টু জুন আছে, এটাকে যেন জানুয়ারি টু ডিসেম্বর করা হয়।
দুনিয়ার বহু দেশে আছে, উন্নত দেশগুলোতেও আছে, আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতেও আছে। তো আমাদের দেশে অসুবিধা নেই। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকার পক্ষে যে এইটা বদলানোর মাঝে সমস্যাটা কি। বলে না, আমাদের দেশে মানুষ দান টান কাটে তো চৈত্র মাসে, তারপরে একটা মানে সেলিব্রেশনের মতো হয়। আমি বললাম সেলিব্রেশন তো হয় ওই মানুষের টাকার অপচয় করে যারা দান করে। তা আমরা কি এই অপচয় রোধ করতে পারি না? অতীতের ঐতিহ্য ভালো হলে তো সংরক্ষণ করব, কিন্তু ঐতিহ্যটা যদি খারাপ হয়, দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে হয়, তাইলে নতুন ঐতিহ্য তৈরি করার মধ্যে সমস্যাটা কোথায়? আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো সামনে নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। আর আপনাদের অবজারভেশনের জায়গা থেকে যে সমস্যাগুলা, বিরোধী দলের সাথে যে গ্যাপ আপনারা বলেছেন, ইনশাল্লাহ আমরা দ্রুতই এগুলা সমাধানের চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনাদের সাথে আমাদের সাথে। আপনারা জানবেন কন্টাক্ট পয়েন্ট একাধিক আমরা দিয়ে দেব, একজনকে হয়তো মিস করলেন, আরেকজন যাতে মিস না হয় সেই জন্য এই ব্যবস্থাগুলো আমরা রাখবো ইনশাল্লাহ। আপনারা এসেছেন কষ্ট করে, বিশেষ করে আজকে ফাইটিং পজিশনে এসেছেন। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হয়তো কেউ কেউ হাঁপাইতে এসে এখানে ঢুকছেন। তো তাদেরই যখন এই অবস্থা, তখন বাকিদের যে কী অবস্থা এখান থেকে বোঝা যায়। অনেকটা টুনাটুনির গল্পের মতো, দাওয়াত দিয়ে নিজে যে দাওয়াত দিছে হেই আসতে পারে না। তো আগামীতে আমরা আশা করব যে কমফোর্টেবল। তো এখানে তো আমরা যারা আছি সবাই দেখতেই পাচ্ছেন, আমরা মনে করেন যে আপনারা এখন বিরোধী দল, এখানে যারা বসছেন আপনারাই বিরোধী দল, আর আমরা সরকার চিহ্নিত করে চেপে ধরা। আপনারাও আশা করি যে কোনো হেসিটেশন ছাড়া আমাদেরকে চেপে ধরবেন, তাইলে কিন্তু আমরা লাভবান এবং এটাকে আমরা ওয়েলকাম করবো ইনশাল্লাহ। যারা কথা বলেছেন তারা মাশাআল্লাহ, থেকে যদি ভালো কিছু আমাদের হয়ে থাকে ওটা শুনতেই চাই না, ওটার দরকারই নেই আমাদের। ভালোটা ছেড়ে দেন জনগণের জন্য, দুর্বল যেটা ওইটা ধরে আমাদেরকে চাপ দেবেন ইনশাআল্লাহ। জি ভাই, ওয়েলকাম। বলেন। আমি প্রশ্ন করতে চাই, আমি কাজে আরেকটা বিষয় হচ্ছে সংবিধান সংশোধন কমিটির জন্য একটা প্রস্তাব করেছিল সরকারি দল, সে বিষয়ে জামাত কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত নিয়েছে কিনা? ধন্যবাদ। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখবো বলেছি, এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি, এটা নতুন করে আর বলার কিছু নাই যে সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই। এটা তো একটা রুটিন ওয়ার্ক, এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে, আমরা আলোচনায় অংশগ্রহণ করব, যেটুকু ভালো মনে করব, পাস হলে পাস হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন আমরা তখন বিবেচনা করব। আপনার 2 নম্বরটা ছিল এটা মিলমিশের কোনো ইয়ে কিনা পার্লামেন্ট। আপনি বোধহয় আমার বক্তব্যের প্রথম থেকে ছিলেন। আমি বলেছি যে আমরা ঘুষাঘুষিও করব না, আবার আমরা পার্লামেন্ট থেকে বিলুপ্ত হয়ে যাব না দীর্ঘ সময়ের জন্য। একেবারে শেষ মুহূর্তে যেদিন না গেলে আমার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে, ওই দিন গিয়ে আবার হাজিরা দিলাম, লাভবাহিক। এ কাজ আমরা করব না। জনগণ আপনাদেরকে পাঠিয়েছে সংসদে কথা বলার জন্য, পারফর্ম করার জন্য। ইয়েস, কোনো ইস্যুতে আমাদের যদি যৌক্তিক বিষয়টাকে বিবেচনায় না নিয়ে নাকচ করে দেওয়া হয় বা সুযোগ না পাই, আমরা ওয়াক আউট করবো, কিন্তু এটা লং টার্মের জন্য আমরা করব না। আমরা সেটাই করছি। আমাদের ওইখানে মিলমিশ যদি এটাকে বলেন মিলমিশ, আর যদি বলেন যে এটাই মানে পার্লামেন্টারি পারফরমেন্স, তাইলে এটাই আমাদের পারফরমেন্স। থ্যাংক ইউ। গাড়ি ছেড়ে দিয়ে দৌড় দিয়েছি, সবারই একই অবস্থা। আপনারা আজকের আয়োজন করায় আমাদের তরফ থেকে ধন্যবাদ। আসলে একটা বিষয় হয়েছে যেটা উপলব্ধি করলাম, আসলে বিগত দিনগুলোতে বাংলাদেশে গত প্রায় 18 বছর ধরে 17-18 বছর সংসদ দিন আগে মাননীয় স্পিকারের কাছে আমাদের পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দেখা করছিলাম। উনি আমাদেরকে বলছেন যে বিরোধী দল তো আসলে ভায়োলেন্ট না, এটা উনি ইতিবাচক। না, দেখেন অলরেডি এরকম আরো থাকতে পারে। দেখেন, যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করবো না। এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আইদার টুডে অর টুমরো, এই দাবি ইনশাআল্লাহ আদায় হবে। আমরা শেষ করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।
আর একটা বিষয়ে পরিষ্কার হওয়া ভালো, প্রতিদিন আসলে ব্রিফ করার মতো মেটেরিয়ালস আমাদের কাছে থাকে না, এটা বাস্তবতা না। বিশেষ কোনো বিষয় থাকলে ইনশাল্লাহ আমরা ব্রিফ করেছি, আরও খেয়াল রাখবো যাতে বিশেষ সিচুয়েশনটা মিস না হয়। আর এমনিতে তো ধরেন সংসদ চলাকালীন সময় আপনারাও সবাই অবজার্ভ করেন পুরা সংসদটা, ম্যাটেরিয়ালস পাওয়ার ক্ষেত্রে এটাও একটা উপাদান। এরপরে বিরোধী দলের কিছু অবলা বক্তব্য থাকতে পারে যেটা সংসদের ভিতরে বলতে পারে নাই, এটা সময়ের কারণে হোক বা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে হোক, ব্রিফে সেই জিনিসগুলো তুলে আনা যায়। আর আপনাদের কিউরিওসিটির জায়গা থেকে ওই আমাদের পারফরমেন্সের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটাও ক্লিয়ার করার সুযোগ পাওয়া যায়। তো আমরা এই সবগুলা সামনে রাখে ইনশাল্লাহ আগামীতে আশা করছি যে সবাই মিলে আরও ভালো করব। আমি আবারও বলছি, আমাদেরকে খুব গরম বিরোধী দল ভাববেন না এবং খুব নরম বিরোধী দল ভাববেন না। আমাদেরকে একটা যৌক্তিক বিরোধী দল হিসাবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের অব্যাহত পরামর্শ আমরা পেলে আরও বেশি উপকৃত হব, আমরা উপকৃত হওয়া মানে দেশ উপকৃত হওয়া। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এখন সবাইকে আমরা একটু লাঞ্চের জন্য ইনভাইট করছি, যারা এসেছেন এবং যারা আসেননি সবার দাওয়াত। সেশন যেদিন শেষ হবে তারপরের দিন আরেকবার আমরা ইনশাল্লাহ বসবো, এবং অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম সেই দিনটি 1 তারিখ। 30 তারিখে বাজেট পরিণতি পাবে, 1 তারিখ আবার আপনাদের নিয়ে একটু বসবো, সেখানে আমাদের বলার কিছু থাকবে আশা করি, সেটা আমরা বলবো। আপনাদের কাছ থেকে শোনারও কিছু থাকবে, সেটাও আমরা শুনবো। বাজেট হয়ে যাওয়ার মানে বাজেট সংক্রান্ত কাজ শেষ হয় না, বাজেট গ্রহণ হওয়ার মানে হলো শুরু হয়। বাকি 11 মাস তো এটা ফলো আপ করতে হবে। এই জন্যে এখানে সাংবাদিক সমাজ, সমাজের চতুর্থ স্তম্ভ যারা, তারাও যদি এগিয়ে আসেন এই প্রথম স্তম্ভের দিকে, তাইলে 2টা স্তম্ভ মজবুত হলে অন্তত 4 ভাগের 2 ভাগ তো 50% তো স্ট্রং হলো। বাকি বিচার বিভাগ আর প্রশাসন দেখা যাবে ইনশাল্লাহ। এই 2 ভাগ মিলে ভালো করে ছাপ দিলে ওই 2টাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।